শুভেচ্ছা জানিয়ে আজকের সংবাদপত্র অনুষ্ঠান শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, গবেষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক আফসান চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নিই, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, শ্রীমঙ্গলে বিজিবির গুলি, 100 প্রতিষ্ঠানে হামলা, প্রতিবাদে ব্যবসায়ীদের সড়ক অবরোধ। মানব জমিন, 178 কারখানার সঙ্গে সম্পর্ক স্থগিত অ্যাকর্ড ও অ্যালায়েন্সের। আমাদের সময়, ডিএনসিসির 14 মার্কেট চরম ঝুঁকিপূর্ণ। সকালের খবর, গ্যাসের দাম বাড়লে বিপাকে পড়বে সাধারণ মানুষ। জয় জয় দিন, আরো 5 বছর সেবার শপথ মেয়র আইভির। দৈনিক ইনকিলাব, বসবাসের অযোগ্য ঢাকা। ভোরের কাগজ, বিদ্যুতে সাফল্যের হাসি। দৈনিক দিনকাল, গণতন্ত্র হত্যা দিবস পালিত। বণিক বার্তা, বিমান, রেল, সমুদ্র বন্দর কোনো অবকাঠামোই যুগ উপযোগী নয়। দৈনিক সংগ্রাম, উদ্ধারে নেই চিরুনি অভিযান, অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে কাঁপছে পাহাড়। দৈনিক করতোয়া, বিক্ষিপ্ত সংঘর্ষ ও লাঠিচার্জে 5 জানুয়ারি পালন। দ্য ইন্ডিপেন্ডেন্ট, টাইগার্স ফেস কিউইজ ইন সেকেন্ড T20 today. The Financial Express, bigger bank board is no guarantee of profitability study. তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। একটি নতুন সংবাদ, মানে আজকেরই গতদিন সাম্প্রতিক সংবাদ, দৈনিক ইত্তেফাকের শিরোনাম, সেটি হচ্ছে শ্রীমঙ্গলে বিজিবির গুলি এবং সেখানে গুলিবিদ্ধ সহ 100 মতো মানুষ আহত হওয়া খবর রয়েছে। দোকানপাটে হামলা ভাঙচুরের খবর রয়েছে। পরিবহন শ্রমিকদের সঙ্গে এই ঘটনা ঘটেছে। মূলত পরিবহন শ্রমিকরা সারা বাংলাদেশে খুব সংগঠিত এবং একটু জঙ্গি মানে এখন তো আবার জঙ্গির অন্য মানে, জঙ্গি মানে তারা যথেষ্ট সবল এবং তাদেরকে মোটামুটি সরকারও তাদেরকে আমল দিয়ে চলে, তাদের বিপক্ষে বিরুদ্ধে খুব একটা ভূমিকা নেয় না। আপনি যদি সড়ক ব্যবস্থা দেখেন যে সেখানে তারা যে নিয়মে নিজেদেরকে পরিচালনা করছে সেটাকে সরকার কিন্তু চেষ্টা করেও কোনো একটা পরিবর্তন আনতে পারেনি। তো বিজেপি হলো একেবারে সরকারের যারা আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের প্রতিষ্ঠান। তো দুটো সংঘর্ষ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, তবে বিজেপি জড়িত হওয়াটা একটু দুশ্চিন্তার বিষয়। কারণ পুলিশ বা বিজেপি বা সেনাবাহিনী যদি জনগণের সঙ্গে কোনো অবস্থাতেই জড়িয়ে পড়ে সেটা অসুবিধাজনক হয়ে পড়ে। তো এখন দেখতে হবে। তো বাংলাদেশের অসুবিধা যেটা, সেটা হলো যে কোনো সময় একটা ইনভেস্টিগেশন কমিশন বসানো হবে অনুসন্ধান করার জন্য, এবং তার কি পেলো কি না পেলো, তদন্তে কি পেলো এটা আমরা জানবো না, এটার ভূমিকাটাও আসবে না। অর্থাৎ ঘটনাগুলোকে না ঘটতে দেওয়াটাই ভালো। তো সেই জন্য অন্তত সরকার নিজেদের, আমাদের এরকম একটা যেখানে আমলাতন্ত্র এত সবল, তাদেরই একটু পরিকল্পনা করে দেখা দরকার যে কি কারণে এই ঝামেলাগুলো হয়। এখানে যেটি দেখা যাচ্ছে এই ঘটনার জন্য এটি কথা কাটাকাটি বা এই ধরনের করি, তো কথা কাটাকাটি তো সারাদিন ঢাকা শহরে অসংখ্য হচ্ছে, তাতে থেকে তো এত বড় বিজেপির সঙ্গে তো কথা কাটাকাটি করার কথা না। তো তাহলে দেখা দরকার যে এর মধ্যে পূর্বেকার কোনো বিরোধ ছিল কিনা। আমরা কিন্তু জানি যে সাধারণ মানুষের কাছাকাছি, বিশেষ করে বর্ডার এলাকাগুলোতে তো বিজেপি থাকে, সেখানকার মানুষের সঙ্গে একটা ধরনের ঘনিষ্ঠতাও থাকে। এবং আমরা যখন সাংবাদিক হিসেবে রিপোর্ট করতে গেছি আমরা দেখেছি বিজেপির সঙ্গে ব্যবসায়ী শ্রেণীর যথেষ্ট সখ্যতা রয়েছে। তো এখন কি কারণে সিলেটের এই ঝামেলাটা হলো সেটা আমরা জানি না। তো সেই জন্য আমরা দাবি তো নয়, আমরা মনে করবি যে তদন্ত করা দরকার। কারণ বিজেপি যদি এই একবার ঘটলো ঠিক আছে, র্যাবের সঙ্গে অন্য কারো যদি ঘটে তারপরে আবার আরো ঝামেলা হবে, পুলিশের সঙ্গে আরো বেশি হতে পারে। তো আমার মনে হয় যে দেশে এত জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, যে এত বড় সমস্যা, সেই দেশে বোধ হয় কিছুটা হলো একটু বেশি নজরদারি করা দরকার, যারা এই সব জিনিসকে নিয়ন্ত্রণ করার দায়িত্বে রয়েছে। 5 জানুয়ারি পালনের খবর আমরা দেখেছি। সরকারি দল থেকে যেমন কর্মসূচি ছিল, বিএনপি কর্মসূচি করেছে। কিছু জায়গায় কিছু আবার সংঘর্ষের খবরও রয়েছে। তো প্রথমত হচ্ছে যে গতকাল, অর্থাৎ যেদিন 5 জানুয়ারি ছিল, সেদিন মানুষের কি ভাব, 4 জানুয়ারি 4 জানুয়ারি যে মিছিল নেমেছে এবং ঢাকা শহরকে প্রায় স্থবির করে ফেলেছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের বিশাল একটা অর্জন। কিন্তু এর ফলে যেটা হয়েছে যে এটা দেখানোর প্রয়োজন হয়েছে। তো দেখছে এটা কি,
আমার মনে হয় না সাংগঠনিকভাবে কোনোভাবে বিএনপি আর আওয়ামী লীগের কোনো তুলনা করা যেতে পারে, এটা না। তবে নিশ্চয়ই তারা সাধারণ মানুষ যারা ভোটার তাদেরকে দেখাচ্ছে। তো আমি মনে করি নারায়ণগঞ্জে যে নির্বাচনটা হয়েছে, যে সেলিনা আইভি জিতেছে, ওই নির্বাচনের আপনি যদি ভোটারের সংখ্যাগুলো দেখেন তাহলে দেখবেন যে আইভির ভোট আমি একটু হিসেব করে দেখেছি প্রায় 30 ভাগের মতো, এটা নিজস্ব ভোট। কারণ যখন আওয়ামী লীগ প্রার্থী দিয়েছিল তখন আওয়ামী লীগ বিরোধী প্রার্থী 28 ভাগ ভোট পেয়েছিল, আইভি কিন্তু 65 ভাগ ভোট পেয়েছিল। তার মধ্যে আইভির ভোট আলাদা ভোট আছে। কিন্তু তা না হয় দেখতে গেলে মনে হচ্ছে যে আওয়ামী লীগের যদি প্রায় 40 ভাগের মতো ভোট থাকে, তাহলে আওয়ামী লীগ বিরোধী ভোট, এটা বিএনপি ভোট না, তারাও প্রায় কাছাকাছি। তো সেই ক্ষেত্রে যদি ভোটের বিষয়টা আসে তাহলে কিন্তু এত একেবারে বিএনপি কাত হয়ে গেছে মানেই যে আওয়ামী লীগ একটা নির্বাচনে একেবারে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে তা না। তো সেটি বিকল্প হয়ে গেছে একটা বিএনপি। তো সেই জন্য আওয়ামী লীগের রাজনৈতিক প্রয়োজনীয়তাটা দেখা দিয়েছে। তবে আমাদের দেখতে হবে যে 2019-এ গিয়ে কি পরিস্থিতি থাকে এবং কি নির্বাচন থাকে। একজনে বলছেন গণতন্ত্র জয়, আমি মনে করি না এটা গণতন্ত্র জয়। কারণ যে সংসদ নির্বাচিত হয়েছে এই সংসদকে নিয়ে অহংকার করার মতো কিছু নেই। গণতন্ত্রের বিজয় এটা বলাটা কোনো মানে হয় না, যেহেতু ওনারা নিজেরাই নির্বাচনটা করেননি। তো বিজয় না, এটা পরাজয় না, কোনো কিছুই না, গণতন্ত্র হত্যাও না, এটা একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটা আমাদের কাঠামোগত ভাবে আমাদের নির্বাচনিক গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। দ্বিতীয়ত সাধারণ মানুষ অবশ্যই রাজনীতি থেকে অনেক বিচ্ছিন্ন হওয়া ছাড়া কোনো উপায় নেই। তাকে টিকে থাকতে হলে রাজনীতিবিদদের উপরে নির্ভর করতে হবে না। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদের চেয়ে আমলারা অনেক বেশি সবল, তারাই মোটামুটি দেশটা চালাচ্ছেন। অর্থাৎ রাজনীতি দিয়ে যদি আওয়ামী লীগ রাস্তায় নামিয়ে যেটা দেখালো যে শোডাউনটা করলো, জনগণকে তারা সংবাদটা জানাচ্ছে দেখো আমরা কতটা সবল। তো জনগণ সিদ্ধান্ত নেবে যে সাবল্য দেখে তারা মনে করছে কিনা কোন দিকে তার ভোট দেওয়া দরকার। তবে আমি মনে করি নারায়ণগঞ্জের নির্বাচনের দিকে তাকালে উভয় দলই তারা আগামীটা কিভাবে পরিচালনা করবে নিজেদের সেটা অনেক বেশি করে বুঝতে পারবে। আপনি নারায়ণগঞ্জ নির্বাচনের কথা বলছিলেন, সেদিকে আমরা শিরোনামে দেখতে পাচ্ছি যে পুনর্নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভি তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন এবং সেখানে একটি কথা তিনি বলেছেন যে তিনি শঙ্কামুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে চান। হ্যাঁ, আমি মনে করি এই মুহূর্তে সেলিনা হায়াৎ আইভি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে জনপ্রিয় নেত্রী। এবং আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশন যেখানে 2জন মেয়র আছে আর নারায়ণগঞ্জের সঙ্গে তুলনা করেন, আপনি দেখবেন যে নারায়ণগঞ্জ কতটা সফল। আমাদের ঢাকা শহরের যারা মেয়র আছেন, 2জন মেয়র আছেন, কারোর প্রতি এতটা আস্থা নেই, তাদের নির্বাচনটাও এতটা পরিষ্কার নির্বাচন না। সেলিনা হায়াৎ আইভি রীতিমতো লড়ে জিতেছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে জিতেছে এবং অন্যান্য দলের বিরুদ্ধে জিতেছে। সেইখানে ঢাকায় একের পর এক যে নাগরিক দুর্যোগগুলো ঘটছে, আগুন থেকে আরম্ভ করে বস্তি উচ্ছেদ থেকে আরম্ভ করে, সেই দিক থেকে সেলিনা হায়াৎ আইভি অনেক বেশি জনপ্রিয়। আমার মনে হয় সেলিনা হায়াৎ আইভির কাছ থেকে সকল মেয়রের বাংলাদেশের শেখা উচিত যে জনগণের কাছে ঘনিষ্ঠ থেকে দলীয় রাজনীতি করা যায়। তো সেই জনপ্রিয়তা ভিত্তিক রাজনীতিবিদ আর জনপ্রিয়তাহীন বা কম জনপ্রিয় রাজনীতিবিদদের এই দুটো তুলনা আমরা দেখতে পাই ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে। ঢাকায় যারা জনপ্রিয় নয় তারা হঠাৎ করে নতুন করে এসে রাজনীতি করতে এসে দলের সমর্থন পেয়েছে, আর সেলিনা হায়াৎ আইভি জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচন করেছে এবং সেখানে তিনি যখন একক ছিলেন তখন 65 ভাগ ভোট পেয়েছেন, যখন তিনি অন্য সবার বিরুদ্ধে লড়েছেন তখন তিনি 61 ভাগ ভোট পেয়েছেন। কিন্তু বিরোধী দলও সেখানে সবল ভোট পেয়েছে, 25 ভাগ ভোট পাওয়া 33 ভাগ ভোট পেয়েছে, কিন্তু তার মধ্যে তিনি পার হয়েছেন। তো আমার মনে হয় জনপ্রিয় সেলিনা হায়াৎ আইভির নিজস্ব ভোট আছে, এটা একটা অসাধারণ অর্জন এবং আমি মনে করি এটা আমাদের সবার জন্য এটা সাধুবাদ জানানোর মতো বিষয়। ডিএনসিসির বেশ কিছু মার্কেট এখন ঝুঁকিপূর্ণ বলে আমরা শিরোনামে দেখতে পাচ্ছি। সম্প্রতি ডিএনসিসির যে মার্কেট সেখানে আগুন লাগার পর, বড় ধরনের আগুনের পর এই শিরোনামগুলো আমরা সংবাদপত্রে এখন দেখছি। এখন তো সংবাদপত্রে অনেক কিছু বের হবে, কিন্তু এই যে দায়িত্ব যাদের যে কোন মার্কেটগুলো ঝুঁকিপূর্ণ আর কোন মার্কেটগুলো ঝুঁকিপূর্ণ না, আমি বুঝতে পারি না এতদিনে কেন এগুলো চিহ্নিত করা হয়নি, ব্যবস্থা নেওয়া হয়নি। আমি জানি
বাংলাদেশে কোনো কিছু চিহ্নিত করা হয় না, ব্যবস্থা করা হয় না। যখন যেদিন ঘটবে তখনই আমরা সিদ্ধান্ত নেব। যেমন ধরেন যে গুলশান একের যে মার্কেটটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়ে গেল ধরা যাক, সেই মার্কেটটা তো দীর্ঘদিন ধরে ঝামেলাপূর্ণ। ওখানে ইলেকট্রিসিটি মালিক পক্ষ, আমি বস্তুত পক্ষে বলতেও পারি না যে এটার মালিকটাকে, কেউ ওখানকার লোকরা বলতে পারে না, শুধু এইটুকু বলছিল 1 বছর 2 বছর আগে থেকে যে মালিকরা আমাদের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে, জেনারেটর দিয়ে তারা চালায়। এইরকম একটা পরিস্থিতিতে কেন ভূমিকা নেওয়া হয়নি কেন? শেষ পর্যন্ত আগুন লেগে। এখন যতই ভালো কথা বলা হোক, যতই কমিটি করা হোক, বাংলাদেশের কমিটির উপর, তদন্ত কমিটির উপরে কারো কোনো আস্থা নেই। তো সেখানে কমিটি করুক আর না করুক, সাধারণ মানুষের মধ্যে ধারণাটা কি সৃষ্টি হয়ে গেছে যে যারা কিনেছে বা যারা মালিক তারা কারো যোগসাজশে তারা আগুন দিয়েছে। এইটা তো বাংলাদেশের যারা দায়িত্ব রয়েছেন তাদের জন্য বেশ দুঃখজনক একটা, যে এই ভাবমূর্তিটাকে রক্ষা করতে পারছি না যে আমরা নিয়মতান্ত্রিক ভাবে পরিচালনা করি। বস্তিতে আগুন লাগলো 2টা, একটা বস্তিতে 2বার আগুন লাগলো। মানুষ বলে যে না এটা অ্যাক্সিডেন্ট। নিশ্চয়ই আমার মনে হয় অ্যাক্সিডেন্ট হতেও পারে, আমি জানি না। আরেকটা বস্তিতে আগুন লাগলো, অ্যাক্সিডেন্ট হতেও পারে। এখন মার্কেটে আগুন লেগে গেল, হতে পারে। তো ভূমিকম্প একটার পর একটা হওয়া বুঝি যে এটা হলো প্রকৃতি, আগুন লেগে যাওয়াটা প্রকৃতি হতে পারে, অথবা এমন একটা পরিস্থিতিতে এই জায়গাগুলো গেছে যে সেখানে আগুন থেকে রক্ষা করার কোনো উপায় নেই। তো এইগুলোকে নিরাপদ রাখার দায়িত্ব কার? গুলশানের মধ্যে বড় লোকের জায়গায় যে মার্কেটে আগুন লাগলো, সে আগুনটা যদি একবার ছড়াতো তাহলে তো ঢাকা শহরের বড় লোকরাই উঠে যেত। আর এই যে দেশ বড় লোকদের নিয়ন্ত্রণে, তারা নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে হলেও তো এগুলো একটু দেখা দরকার। তা আমার মনে হয় না এই সংবাদ পৌঁছাবে, কারণ বাংলাদেশে মোটামুটি কোনো সবকিছুকে আড়াল করে নিজেকে টিকে রাখার যে প্রবণতা, এই ব্যক্তিকেন্দ্রিক শহরে যেখানে নগর গড়ে ওঠেনি, যেখানে মোটামুটি বাসস্থান গড়ে উঠেছে, সেই শহরে এই ঝুঁকিগুলো থাকতে বাধ্য। হাসান চৌধুরী, এখানে আমরা এই শিরোনামটি দেখতে পাচ্ছি যে নাসিরনগরে হামলার অন্যতম হোতা চেয়ারম্যান আঁখি গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলা চালানো হয়েছিল, মন্দির প্রতিমা ভাঙচুর করা হয়েছিল। জি, আমি পড়েছি, এবং এর পূর্বে আরেকজন করেছিল। ঘটনাটা ঘটেছে কতদিন আগে, চিন্তা করুন। এতদিন লাগে? আমার তো মনে হয় এমন কোন গণমাধ্যম নেই যেখানে কথাটা বলা হয়নি, নাম নিয়ে এদেরকে বলা হয়নি। এতদিন ধরা হলো না কেন? আমি জানি না যে অন্য যে কোনো সময় তো অনেক জলদি দ্রুত ধরতে পারে, এই ক্ষেত্রে ধরতে পারে না কেন? আমাদেরকে যখন বলা হয়েছে যে এইটার পিছনে এই গণমাধ্যমে এসে বিভিন্ন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী বলেছেন যেটা জামাতে ইসলামী, এখন পর্যন্ত জামাতে ইসলামী, তাহলে একজন কর্মীকে অ্যারেস্ট করা হলো না কেন? সবই তো আওয়ামী লীগের কর্মী দেখা যাচ্ছে। তাহলে জটিলতাটা যে কত, সেটা এই গ্রেপ্তারের মধ্যে বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত, যারা এগুলো নিয়ন্ত্রণ করেন তাদের কি ধারণা যে সাধারণ মানুষ এই গণমাধ্যমের যুগে কিছু জানতে পারবে না? এই যার নামে যে অ্যারেস্ট হয়েছে তা এবং অন্য একজন, এই কথা তো চলছে আর 2-2.5 মাস ধরে যে এরাই করেছে। সাংবাদিক ওখানে চলে গেছে, সাংবাদিক ইনভেস্টিগেট করেছে, প্রত্যেকে একের পর এক বলেছে এটা অভ্যন্তরীণ কোন্দল থেকে হচ্ছে। তাহলে এই 2.5 মাস পরে ধরেছে, সাধুবাদ, ধন্যবাদ, আপনাদেরকে সালাম, কিন্তু এটা ধরা উচিত ছিল ঘটনার পরপরই, সবাই জানতো এটা। এতদিন যে তাদের ধরা হয়নি, এটাই লজ্জার জায়গা। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের সংবাদপত্র অনুষ্ঠানের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।